বারবার ধ্বংসের চেষ্টা হলেও তারেক রহমানের নেতৃত্বে জেগেছে বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন মির্জা ফখরুল, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার। হল ছাড়ার নির্দেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সংঘর্ষের জেরে বন্ধ চবির ক্লাস পরীক্ষা। দুই সিটির উদ্যোগেও কমছে না মশার উৎপাত, অপরিকল্পিত নগরায়ন ও সচেতনতার অভাবকে দুষছেন দুই প্রশাসক। আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার ভূমিকম্পে প্রায় 300 জনের মৃত্যু, 5 শতাধিক আহত, ধসে পড়েছে অনেক ঘরবাড়ি। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। বহু গণতান্ত্রিক আন্দোলন 90 ও 24-এর মতো গণ অভ্যুত্থান পেরিয়ে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। দীর্ঘ 1.5 যুগ ক্ষমতার বাইরে থেকেও নিজেদের রাজনৈতিক দর্শনে কোনো পরিবর্তন আনেনি দলটি। বড় ভাঙন ছাড়াই 4 যুগ টিকে আছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকরা যার বড় কৃতিত্ব দিচ্ছেন খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বকে। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। স্বাধীনতা নিশ্চিত করেছিলেন তিনি, মানুষের মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করেছিলেন তিনি, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং একই সঙ্গে অর্থনীতিতে তিনি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতির আমূল পরিবর্তন হয়েছিল। বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। বহু গণতান্ত্রিক আন্দোলন 90 ও 24-এর মতো গণ অভ্যুত্থান পেরিয়ে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দীর্ঘ 1.5 যুগ ক্ষমতার বাইরে থেকেও নিজেদের রাজনৈতিক দর্শনে কোনো পরিবর্তন আনেনি দলটি। বড় ভাঙন ছাড়াই 4 যুগ টিকে আছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকরা যার বড় কৃতিত্ব দিচ্ছেন খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বকে। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। মুক্তিযুদ্ধ পরবর্তী আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা, বাকশাল গঠন, রাজনীতির মাঠে শূন্যতা ও 74-এর দুর্ভিক্ষ। জনমনে প্রশ্ন, কোন পথে যাচ্ছে দেশ? খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। তারপরেই রাষ্ট্রপতির দায়িত্বে থাকা জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে গ্রহণ করেন 19 দফা কর্মসূচি। পরবর্তীতে 1978-এর 1 সেপ্টেম্বর গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলন 90 ও 24-এর মতো বড় দুইটি গণ অভ্যুত্থান পেরিয়ে 47 বছরে দলটি একাধিকবার সরকার গঠন করলেও গত 1.5 যুগ রাষ্ট্র ক্ষমতার বাইরে। ক্ষমতার এমন উত্থান পতন দলের রাজনৈতিক দর্শনে কি কোনো পরিবর্তন এনেছে? প্রয়োজন হয়নি, কারণ মূল দর্শনটা যেটা আপনার বাংলাদেশি জাতীয়তাবাদ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদকে লক্ষ্য করেই অনড় অবস্থানে থাকবেন তারা। বাংলাদেশি জাতীয়তাবাদকে নিয়েই যদি যা কিছু হয়েছে করা হচ্ছে, তাকে কেন্দ্র করে করা হচ্ছে। সুতরাং এইখানে ওই প্রবলেমটা অ্যারাইজ করেনি, যেখানে একবার আপনার সমাজতন্ত্র, আরেকবার আপনার পুঁজিবাদ বা গণতন্ত্র, এসব নিয়ে আমাদের কোনো ধর্মীয় বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হয়নি। আমরা যে কাজ অতীতে করেছি, যে বিষয়টাকে লক্ষ্য করে, এখনও সেটাই আমাদের লক্ষ্য। তবে 1.5 যুগ সরকারের না থেকেও বড় ধরনের কোনো ভাঙন ছাড়াই টিকে আছে দলটি। বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান এই সাংগঠনিক শক্তির কৃতিত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বকে।
তা পার্টিকে ক্ষমতায় থাকলে ঐক্যবদ্ধ রাখা সহজ হয়, কিন্তু বিরোধী দলের সাথে ঐক্যবদ্ধ রাখাটা বিশাল একটা কৃতিত্ব এবং কষ্টসাধ্য দুঃসাধ্য ব্যাপার। বিএনপির সাফল্যটা কিন্তু সেখানেই। বিএনপিকে দুবার ভাঙার চেষ্টাও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটাও সফল হয়নি। বিএনপি কী করে টিকে আছে ঐক্যবদ্ধ দল হিসেবে? এটা টিকে আছে বিকজ খালেদা জিয়ার সংযমী ভাষা, শালীন ব্যবহার, মার্জিত রুচি এবং পরমত সহিষ্ণুতা। বহুদর্শী এই বিশ্লেষক বলছেন, বিএনপিকে দল হিসেবে টিকে থাকতে হলে ভিন্ন মতকে সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। তার পরমত সহিষ্ণুতা, ভিন্নমত সহিষ্ণুতা, ধৈর্যশীলতা, ক্ষমা করার যে দৃষ্টিভঙ্গি, এগুলো থাকতে হবে। আপনি যদি প্রতিহিংসা পরায়ণ হন এবং যদি ভিন্নমত সহ্য না করতে পারেন, এক দলের শাসন করেন, তাহলে কথা কিছু বললে হবে না। গণতন্ত্র চাই, উন্নয়ন চাই, এটা বললে হবে না। কেবল ক্ষমতার পালাবদল নয়, বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বিএনপির অঙ্গীকারই দলটিকে নিয়ে যেতে পারে অনন্য অবস্থানে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে চলছে র্যালি, আলোচনা সভা সহ নানা আয়োজন। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কি কি থাকছে বিস্তারিত জানাবেন। সাম্মি, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে নানা অনুষ্ঠানমালা পালন করছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সংগঠন। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি ময়মনসিংহের রেল স্টেশন কৃষ্ণচূড়া চত্বর। এখানে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর যে অনুষ্ঠান সেটি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বিএনপি নেতাকর্মীরা কিন্তু অনুষ্ঠান স্থলে আসতে শুরু করেছেন এবং এখানে যে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে ট্রাকের উপরে, এখানে ইতিমধ্যেই ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতারা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন সহ নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই অস্থায়ী মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এই যে অনুষ্ঠান স্থল সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্তর্গত যে ইউনিট রয়েছে ভালুকা উপজেলার একটি মিছিল আমরা এখানে দেখেছি। আমরা দেখেছি গফরগাঁও থেকে দুটি মিছিল এখানে এসেছে এবং গফরগাঁওয়ের পাগলা থানা থেকে একটি মিছিল এখানে এসেছে আমরা দেখতে পাচ্ছি এবং এছাড়াও কিন্তু বিভিন্ন ইউনিট থেকে নেচে গেয়ে ডাক ঢোল পিটিয়ে কিন্তু বাদ্যবাজনা তালে তালে নেচে গেয়ে বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন এবং কিছুক্ষণের মধ্যেই যে মূল যে শোভাযাত্রা এটি শুরু হবে এবং এই রেল স্টেশন কৃষ্ণচূড়া চত্বর থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ময়মনসিংহ মহানগর বিএনপি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সহ বিভিন্ন ইউনিট কিন্তু এই জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা পালন করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং হল ছাড়ার নির্দেশে ইতিমধ্যে অনেক ছাত্রী হল ছেড়েছে। তবে হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন ছাত্ররা কি হল ছেড়ে গেছে কিনা, সেখানকার সবশেষ অবস্থা কি? স্বামী, গতকাল রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট কমিটি সেটি তারা কিন্তু জুম মিটিংয়ে যুক্ত হয়ে তারা সিদ্ধান্ত নেয় যে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এবং আজকে ৯টার মধ্যে যতগুলো হল রয়েছে সব শিক্ষার্থীরা কিন্তু ৯টার মধ্যে কিন্তু হল ত্যাগ করবে। আমরা সকালে আসার পর দেখতে পেরেছি যে বেশ কিছু ছাত্রী হল থেকে শিক্ষার্থীরা কিন্তু তারা বিভিন্ন তাদের যে বাড়ির গন্তব্য তারা কিন্তু চলে গেছেন, কিন্তু ছেলেদের যে হলগুলো ছিল সেখান থেকে কিন্তু আমরা খুব একটা শিক্ষার্থী কিন্তু আমরা বেরিয়ে যেতে দেখিনি এবং সকাল 10টার পর আমরা জানতে পেরেছি তাদের শিক্ষার্থীদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা নেমে আসে এবং বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা বিক্ষোভ করতে থাকে এবং প্রায় কয়েক ঘন্টা ধরে তারা কিন্তু বিক্ষোভ করে এবং সর্বশেষ আমরা যে আপডেটটি হলো
সেটি হলো প্রায় 20 থেকে 25 মিনিট আগে শিক্ষার্থীরা এই যে হল বন্ধের যে একটি নির্দেশ দেওয়া হয়েছে সেই তার প্রতিবাদে তারা কিন্তু 6টি দফা দাবি করেছেন এবং 24 ঘন্টার মধ্যে 6 দফার বাস্তবায়ন তারা চেয়েছেন। 6 দফার মধ্যে তারা যেটা বলেছেন যে কালকে শিক্ষার্থীদের উপর যে বহিরাগতদের হামলা হয়েছে সেই ঘটনার জন্য প্রক্টোরিয়াল বডির পদত্যাগ এবং উপাচার্যকে শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং সেই সাথে কম্বাইন্ড ডিগ্রির চালু এবং যে এই যে ঘটনা যে যারা হামলা করেছে বহিরাগত এবং যারা যে শিক্ষকরা এই ঘটনার সাথে জড়িত তারা শিক্ষার্থীরা যেটা অভিযোগ করছেন সেই সব তাদেরকে বিচারের আওতায় আনার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন এবং শিক্ষার্থীরা বলছেন যদি 24 ঘন্টার মধ্যে তাদের এই ধরনের দাবি মানা না হয় তাহলে পরবর্তীতে তারা পুরো বিশ্ববিদ্যালয় আসলে ব্লকেট কর্মসূচির মতো তারা ঘোষণা দিতে পারেন। এবং এই মুহূর্তে যদি পরিস্থিতিটা বলি যে সকালে যে থমথমে একটা পরিস্থিতি ছিল তার থেকে কিছুটা শান্ত পরিস্থিতি এখন বিরাজ করছে। তবে ক্যাম্পাসের আশেপাশে আমরা কোনো পুলিশ না দেখলে ক্যাম্পাসের বাইরে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করছি। সব মিলিয়ে এখনও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিছুটা শান্ত বলা যায়। স্বামী এই ছিল আমার কাছে সর্বশেষ। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইমতিয়াজ আহমেদ। ভয়াবহ সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ রাত 12টা পর্যন্ত জারি রয়েছে 144 ধারা। ক্যাম্পাসে পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে। বন্ধ ক্লাস, পরীক্ষা সহ একাডেমিক সকল কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকের সার্বিক পরিস্থিতি কেমন? সামনে আমরা যেটি দেখাচ্ছিলাম যে আসলে বিশ্ববিদ্যালয়ের এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেহেতু ক্লাস পরীক্ষা স্থগিত আছে এবং পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে শিক্ষার্থীর উপস্থিতি কম। এবং আমরা যেটি দেখেছি যে আসলে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে পার্শ্ববর্তী জোবরা গ্রাম, অর্থাৎ যেখানে সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল, সেই জোবরা গ্রামেও আসলে সাধারণ যে চিত্র সেগুলো কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে। আমরা গতকাল এখানে আসতে পারিনি, তবে আজকে যেটি এখানে এসে দেখছি যে আসলে এখানেও কিন্তু প্রচুর তাণ্ডবের ঘটনা ঘটেছে, ধ্বংসযজ্ঞ রয়ে গেছে। বিশেষ করে যারা স্থানীয় আছেন তাদের ঘর বাড়িতে কিন্তু হামলার ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা আজকে এখানে আসার পর ওগুলো দেখতে পাচ্ছি এবং যারা স্থানীয় আছেন তারা অভিযোগ করছেন যে কয়েকশো শিক্ষার্থী গ্রামে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে একদিকে যেমন হাসপাতালে আহত শিক্ষার্থীদের ভিড়, পাশাপাশি এই গ্রামেও কিন্তু আসলে ব্যাপক তাণ্ডব। অর্থাৎ একটি ঘটনা কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ের মতো একটি এলাকাকে আসলে একেবারে প্রশ্নবিদ্ধ করেছে। যে এই শান্তি, সম্প্রীতি কিংবা সৌহার্দ্য দীর্ঘ কয়েক দশক ধরে এই এলাকায় হয়ে আসছে, সেটিতে আসলে এই ধরনের একটি ঘটনা সকলের মনে প্রশ্ন জাগাচ্ছে যে আসলে কি এমন ঘটনা যেটি এতদিনের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ঘটেনি, সেটি এমন একটি সংঘর্ষ ছড়িয়ে দিয়েছে। এবং সেই ঘটনায় আসলে স্তব্ধ যেমন শিক্ষার্থীরা, যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসন, তেমনি এখানকার যারা স্থানীয় গ্রামবাসী আছেন তারা অনেকেই কিন্তু এখানে একেবারেই নিম্ন আয়ের কৃষক আছেন, অনেকেই যারা এখানে কৃষিকাজ করে যারা এখানে তাদের জীবিকা নির্বাহ করেন, তেমন অনেক পরিবার আছেন। অনেক পরিবারে কিন্তু এখানে আমরা দেখছি যে ঘর বাড়িতে হামলা চালানো হয়েছে, তাদের অনেকের চোখে কিন্তু কান্নার ছাপ রয়ে গেছে, অনেকের ঘরে ঢুকে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করছেন এবং অনেকের গবাদি পশু নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। নানা প্রতিকূলতার মাঝেও এগিয়ে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন। মনোনয়ন জমা দেওয়ার জন্য ডোপ টেস্ট করাতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যাচ্ছেন প্রার্থীরা। রাকসু নির্বাচনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা কি বলছেন? স্বামী, আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ক্রীড়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের আসলে একটি দাবি ছিল যে 2024-25 শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীরা তাদেরকে আসলে ভোটার করতে হবে। একই সাথে ছাত্রদলেরও কিন্তু সেই বিষয়টির দাবি ছিল, আজ পর্যন্ত আছে। গতকালকে সিনেটে কিন্তু প্রত্যেকটি ছাত্র সংগঠনের সাথে বসেও সেই বিষয়ে আসলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, অমীমাংসিত রয়েছে এখনও। নির্বাচন কমিশন পুরোপুরি তাদের রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে সকলে বসে কিন্তু এই বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্তের কথা জানানোর কথা, কিন্তু এখন পর্যন্ত তারা এই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত জানায়নি। অন্যদিকে তফসিল অনুযায়ী কিন্তু আসলে গেল 6 দিন থেকে আসলে যে মনোনয়নপত্র বিতরণ হয়েছে সেই মনোনয়নপত্রগুলো আজ থেকে আসলে জমা দেওয়ার শুরু এবং আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত আসলে শিক্ষার্থীরা জমা দিতে পারবেন বা প্রার্থীরা আসলে জমা দিতে পারবেন। এই ক্ষেত্রে
প্রত্যেকটি প্রার্থীকে কিন্তু তার যে মনোনয়নপত্র সেখানে তাদের ডোপ টেস্ট দেওয়াটা আসলে বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন, এবং সেই অনুযায়ী শিক্ষার্থীরা কিন্তু গেল 2-3 দিন থেকেই আসলে ডোপ টেস্টের যে নমুনা সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা কেন্দ্রে সেটি দিচ্ছিলেন, যেটি রাজশাহী মেডিকেল কলেজের তত্ত্বাবধানে সেটি সম্পন্ন হচ্ছিল। তবে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা কোনো ধরনের ডোপ টেস্টের রিপোর্ট তারা হাতে পায়নি, যার কারণে আমরা এখন ডাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয় সেখানে রয়েছে, সেখানে এখন পর্যন্ত আজকে কোনো ধরনের প্রার্থীদের কিন্তু আসলে তাদের যে মনোনয়ন ফর্ম সেটি কিন্তু তারা জমা দিতে পারেনি, এবং সেইটার কারণেই চিকিৎসা কেন্দ্রে তারা ভিড় করছেন, সেখানে চেষ্টা করছেন তাদের যে ডোপ টেস্টের ফলাফলগুলো তারা সেখানে কিভাবে পাবেন এবং কিভাবে আসলে নেবেন, এবং এইটির উপরে নির্ভর করে কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা আছেন। অন্যদিকে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে আসলে ভোটার করার ক্ষেত্রে আজকে বেলা 12টার সময় প্রশাসন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি রয়েছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শামীম। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এদিকে ডাকসু নির্বাচনে ৮ম দিনের মতো প্রচারণা চলছে। প্রচারণার সবশেষ খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, সকালে কোন কোন দলের প্রার্থীরা প্রচারণায় নেমেছেন, কি বলছেন তারা? সবশেষ পরিস্থিতি জানাবেন। আর মাত্র 8 দিন পরেই মূলত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা দেখছি যে প্রচারণার বলা চলে একদম শেষের দিকে চলে এসেছে, অর্থাৎ সপ্তাহখানেকের মধ্যেই প্রার্থীরা জোরে সোরে তারা প্রচারণা চালিয়েছেন। সকালে আমরা ছাত্রদল সমর্থিত প্যানেলকে প্রচারণায় দেখেছি, ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে আমরা প্রচারণায় দেখেছি, এবং এছাড়াও যারা স্বতন্ত্র বিভিন্ন পদে লড়ছেন সদস্য এবং সম্পাদকীয় পদে তাদেরকেও আমরা প্রচারণা করতে দেখেছি। কিন্তু সবচেয়ে যে বিষয়টি প্রার্থীরা অভিযোগ করছেন যে পাল্টাপাল্টি এক ধরনের অভিযোগ আজকে আমরা দেখেছি, সেটি ছাত্রদলের পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে, কিংবা যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন তাদের পক্ষ থেকে একটি অভিযোগ আসছে যে সামাজিক মাধ্যমে অর্থাৎ সাইবার স্পেসে তাদের নানান ধরনের বুলি করা হচ্ছে প্রার্থীদের, বা প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই অভিযোগটি কিন্তু পাল্টাপাল্টে আসছে, অর্থাৎ একে অপরকে অভিযোগ করছেন, সেটি এমন বলছেন। এবং আরেকটি বিষয় আমরা যেটি বলেছে যে আমরা দেখেছি যে এই ডাকসু নির্বাচনের পর ছাত্র সংসদগুলো নির্বাচন, বিশেষ করে জাকসু, রাকসু, চাকসুর কথা হচ্ছে, এবং গতকালকে কিন্তু রাকসু এবং চাকসুতে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেখানের প্রশ্ন এখানে এসেছে। সেখানে প্রার্থীরা আশঙ্কা করছেন যে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেসিবাদের দোসরা বা ফেসিবাদী একটি শক্তি তারা ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এবং তার ছোঁয়া বা তার আঁচ এই ডাকসুতে লাগতে পারে বলে তারা শঙ্কা করছেন, এবং সেজন্য শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে বলছেন। এবং ডাকসু যেহেতু নির্বাচনের একদম দিনক্ষণ প্রায় ঘনিয়ে এসেছে, যাতে কোনো শক্তি যেন ওই ডাকসু বানচাল করতে না পারে সেজন্য শিক্ষার্থীদের সংঘবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এবং প্রার্থীরা আরেকটি বিষয় বলছেন যে তাদের মধ্যে মতানৈক্য দ্বিমত থাকলেও তারা আসলে জুলাই পরবর্তী সময়ে যে নতুন ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন তারা দেখছেন বা নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে, সেটি তারা আসলে ঐক্যবদ্ধ হয়েই করবেন, এবং তারা যারাই হারুক কিংবা জিতুক তারা আসলে ঐক্যবদ্ধ একটি সুন্দর সবুজ ক্যাম্পাসের জন্যই তারা কাজ করবেন বলে এটি বলছেন। এবং যারা স্বতন্ত্র প্রার্থী তাদের একটি অভিযোগ যে তারা আসলে প্রচারের পাদপ্রদীপের আলোর নিচে তারা পড়ে যাচ্ছেন। তাদের অভিযোগ, তারা বলছেন যে ছাত্র সংগঠনগুলো, অর্থাৎ ছাত্র সংগঠনগুলো সমর্থিত যেই প্যানেলগুলো বা যারা রয়েছেন তাদেরকে বেশি মিডিয়া কভারেজ দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে যারা স্বতন্ত্র প্রার্থী জনবলের অভাবে তারা আসলে কাঙ্ক্ষিত প্রচারটি করতে পারছেন না। এই অভিযোগটি স্বতন্ত্র প্যানেলে যারা দাঁড়িয়েছেন বা স্বতন্ত্রভাবে যারা দাঁড়িয়েছেন তারা সেটি করছেন। এই ছিল এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর সবশেষ আমার কাছে। শাম্মী। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি 6 শতাধিক বলে জানিয়েছে বিবিসি। আহত 1300-র বেশি। দেশটির নাঙ্গারহার ও কুনার প্রদেশের বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছে তালিবান কর্তৃপক্ষ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 8 কিলোমিটার গভীরে। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। মধ্যরাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদ থেকে 27 কিলোমিটার দূরে আঘাত এনেছে 6 মাত্রার ভয়াবহ ভূমিকম্প। আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসে বহু মানুষ, কিন্তু অধিকাংশ বাসিন্দায় ঘুমে থাকায় কোনো কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো একটি গ্রাম। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দুর্গম হওয়ায় উদ্ধারের পর আহতদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স ছাড়াও হেলিকপ্টার ব্যবহার করছে তালেবান সেনারা।
নাঙ্গারহার এবং কুনার প্রদেশের বহু বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছে তালেবান সরকার। এই অবস্থায় পরিস্থিতি মোকাবিলা ও উদ্ধার তৎপরতায় চাওয়া হয়েছে আন্তর্জাতিক সহায়তা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য বলছে, রোববার গভীর রাতে পূর্ব আফগানিস্তানে ভূপৃষ্ঠের 8 কিলোমিটার গভীরতায় 6 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে করে কাবুল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত 300 কিলোমিটারের বেশি বিস্তৃত এলাকার আবাসিক ভবনগুলো কেঁপে ওঠে। আর ভূমিকম্পের কেন্দ্রস্থলটিও পাকিস্তানের সীমান্ত লাগোয়া নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদে। ভূমিকম্পটি আঘাত আনার পর অনুভূত হয় একাধিক আফটারশক। 2022 সালে পূর্ব আফগানিস্তানে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 1000 মানুষের প্রাণহানি ও 3000 বাসিন্দা আহত হয়েছিলেন, যা 2 দশকের মধ্যে দেশটির সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে শুরু হয়েছে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দিচ্ছেন 4 চিকিৎসক ও 2 জুলাই যোদ্ধা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ চলছে। হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এই মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার, আহত চিকিৎসক, প্রত্যক্ষদর্শী সহ মোট 29 জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা সকলেই তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের নৃশংসতা, বিচার দাবি করেন গণহত্যায় জড়িতদের। পাশাপাশি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকল ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরেন তারা। এর আগে 10 জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, সবশেষ পরিস্থিতি জানাবেন। সাম্মী, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আজকে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এখন সাক্ষ্য দিচ্ছেন সিলেটের একজন ফটো সাংবাদিক মোহিত হোসেন। মূলত আজকে 4 জন চিকিৎসক সাক্ষ্য দেবেন এবং 2 জন সিলেটের জুলাই যোদ্ধা সাক্ষ্য দেবেন। মূলত এখানে যে সিলেটের যে ফটো সাংবাদিক, তিনি যে সাক্ষ্য দিচ্ছেন যে জুলাই আগস্টের যখন আন্দোলন চলছিল তখন সিলেটের আরেকজন সাংবাদিক, দৈনিক নয়া দিগন্তের একজন সাংবাদিক গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে হাসপাতালে নিলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এই যে তার মৃত্যুবরণ করার আগ পর্যন্ত, অর্থাৎ গুলিবিদ্ধ হওয়ার আগে তিনি আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। সেখানে পুলিশের নির্বিচারে গুলিতে তিনি আহত হয়েছেন। আহত হওয়ার পরে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে চিকিৎসা দিতে বাধা দিয়েছেন, নানা বিড়ম্বনা পোহাতে হয়েছে। এই বিষয়গুলো তিনি প্রত্যক্ষ করেছেন। আজকের যিনি সাক্ষী, তিনি সেই বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন। অর্থাৎ আরেকজন সাংবাদিক সেখানে নিহত হয়েছিলেন, মূলত আবু তুরাব নামের দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক। তার যে মৃত্যুর যে ঘটনা, সেটি আজকে তিনি তার সাক্ষ্যতে বা তার জবানবন্দিতে তুলে ধরছেন। তার প্রথম সাক্ষ্যগ্রহণ কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। পরবর্তীতে আরও দ্বিতীয় জন যিনি সাক্ষ্য রয়েছেন তিনি সাক্ষ্য দিবেন। আজকে মূলত চিকিৎসকরাও সাক্ষ্য দিবেন। 4 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা রয়েছেন। এর আগেও আমরা দেখেছি যে এই মামলার যে নবম দিনের যে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সেখানেও চিকিৎসকরা সাক্ষ্য দিয়েছেন। বলেছেন যে এই যে জুলাই আগস্টের বিভিন্ন জায়গায় যারা আহত হয়েছেন, আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, সেখানে তারা দেখেছেন যে নির্বিচারে পুলিশের গুলির যে চিহ্ন রয়েছে, শরীরে গুলিবিদ্ধ হয়েছে, অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন। সেই নির্মম দৃশ্য বর্ণনা করছেন এখানকার যারা সাক্ষী রয়েছেন চিকিৎসকরা, কারণ তারা প্রত্যক্ষভাবে দেখেছেন যে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে আসলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদেরও নির্দেশ দিয়েছিলেন যে কোনো চিকিৎসা দেওয়া হবে না। এই বিষয়গুলো আমরা দেখেছি যে মামলার যে তদন্ত প্রতিবেদন সেখানে উল্লেখ করা হয়েছে, যার কারণে চিকিৎসকরাও আমরা এর আগের সাক্ষ্যগ্রহণগুলোতে দেখেছি যে তারা বলছেন যে এই চিকিৎসা নিতে আহত যারা রয়েছেন, যারা নিহত হয়েছেন, ব্যাঘাত সৃষ্টি হয়েছে, তাদেরকে নানাভাবে বিড়ম্বনা, হয়রানি করা হয়েছিল। সেই বিষয়গুলো আজকের এই সাক্ষ্যগ্রহণে উঠে আসছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। পরবর্তীতে আরও আপডেট জানানো সম্ভব হবে।
জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে শুরু হয়েছে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ। এ নিয়ে জানাচ্ছিলেন রাব্বি হোসেন। দেশের একমাত্র 4 দেশীয় স্থলবন্দর বাংলা বান্ধার 28 বছর পূর্তি আজ। 1997 সালে নেপালের সাথে বাণিজ্য চুক্তির মাধ্যমে যাত্রা শুরু উত্তরের এই বন্দরের। তারপরে ভারত ও ভুটানের সাথে যাত্রা শুরু হয় ব্যবসা বাণিজ্য। তবে দীর্ঘ সময়েও কাঙ্ক্ষিত উন্নয়ন ও গতি পায়নি সম্ভাবনাময় এই স্থলবন্দরটি। বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান। 1997 সালের 1 সেপ্টেম্বর নেপালের সাথে বাণিজ্য চুক্তির মাধ্যমে যাত্রা শুরু পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের। 2011 সালে ভারত ও 2017 সালে ভুটানের সাথেও এই বন্দর দিয়ে শুরু হয় আমদানি রপ্তানি কার্যক্রম। 2016 সালে চালু হয় ইমিগ্রেশন কার্যক্রম। 28 বছর কেটে গেলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরটির। ব্যবসায়ীদের দাবি বেসরকারি পোর্ট অপারেটরের মাধ্যমে পরিচালিত হওয়া ভূ রাজনীতি সহ নানা কারণে চতুর্দেশীয় স্থলবন্দরটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কর্তৃপক্ষরা যদি একটু সুনজর দেয় তাহলে হয়তোবা আমরা পোর্টের যেটা হলো বাংলাদেশে একটা সবচেয়ে ভালো সুপার পোর্টটা আমাদের এগিয়ে যাওয়ার কথা ছিল, আসলে সেভাবে এগিয়ে যায়নি। যেরকম আমদানি রপ্তানি হওয়ার কথা ছিল সেরকম হচ্ছে না, কারণ এটা সরকারি শুধু একটা দৃষ্টি নাই। এক্সপোর্ট ইম্পোর্ট যেটা হচ্ছে আমাদের কখনো কিছু সমস্যা লেগেই আছে, কখনো ভুটান আসতেছে না, কখনো ইন্ডিয়া বন্ধ থাকতেছে, আবার চালু হচ্ছে, এরকম কিছু সমস্যা একটার পর একটা লেগেই আছে। গেল 28 বছরে বন্দরটির অনুমোদিত সকল পণ্য আমদানি ও রপ্তানিতে জনপ্রিয় হওয়ার কথা থাকলেও বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে উঠেছে পাথর আমদানি নির্ভর বন্দর হিসেবে। আমাদের বন্দরে এখন পর্যন্ত মেশিনারি যদি ইনপুট করতে যায় সেক্ষেত্রে আমাদের যে ক্যারিং লাগে, যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে, এগুলো এখন পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে দিতে পারে না। বাংলাবান্ধার বাংলাদেশের গাড়িগুলো যদি সরাসরি নেপালে গিয়ে যেতে পারে, প্রচুর পরিমাণ ব্যবসায়ী আরো উৎসাহ লাভ করবে এখানে এসে ব্যবসা করার জন্য। এখানে যেহেতু নেপালের সঙ্গে আমাদের বাণিজ্য আছে, ভুটানের সঙ্গে বাণিজ্য এখন চলছে, ভারতের সঙ্গে বাণিজ্য, এখানে বাংলাদেশ সহ 4টা দেশের বাণিজ্য। আগামী দিনে মনে করেন চীনের বর্ডার এদিক দিয়ে, চীন নাথুলা হয়ে এদিক দিয়ে চীনের বর্ডারও সামনে যদি সম্ভাবনা কিন্তু রয়েছে। বন্দরের স্বার্থে পারস্পরিক ব্যবসা গতিশীল করতে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার দাবি ব্যবসায়ীদের। বাংলাদেশের এত কাছে নেপাল, ভুটান, ভারত হওয়ার পরেও আমরা একটা কেমন জানি একটা অদৃশ্য দেওয়াল আমাদের মধ্যে তৈরি হয়ে আছে, যার জন্যই আমরা এই যোগাযোগগুলো তৈরি করতে পারিনি। যদিও BBIN, BIN বিভিন্নভাবে চেষ্টা হয়েছে, অনেকগুলো প্রচেষ্টা হয়েছে, সার্কের চেষ্টা হয়েছে, তারপরও আমরা আশায় বুক বেঁধে আছি ইনশাল্লাহ বাংলাবান্ধা বন্দর একদিন অনেক বড় বন্দরে পরিণত হবে। অবহেলায় থাকলেও প্রতি বছর বড় অঙ্কের রাজস্ব আদায় হয় এই বন্দর থেকে। গেল অর্থ বছরের রাজস্ব আদায় হয়েছে 166 কোটি 79 লাখ টাকা। বন্দরে এখন যে আমদানি রপ্তানি চলছে তাতে করে বর্তমানে যে জায়গা আছে তাতে খুব একটা সমস্যা হচ্ছে না। সুতরাং ভবিষ্যতের কথা চিন্তা করলে আমাদের অবশ্যই এই বন্দরের আরো জায়গার পরিমাণ আরো বাড়ানো উচিত, তা না হলে ভবিষ্যতে আমরা আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে করতে পারবো না। গত অর্থ বছরে এই স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি পরিমাণ কিছুটা বাড়লেও আমদানি কমেছে অন্তত 2 লাখ টন। বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানের ব্যবসা বাণিজ্যের দারুণ এক সম্ভাবনাময়ী স্থলবন্দর এই বাংলাবান্ধা। কিন্তু গত 28 বছরেও কাঙ্ক্ষিত গতি পায়নি গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরটি। একটু নজর দিলেই উত্তরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই স্থলবন্দর, এমনটাই মনে করেন স্থানীয়রা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। নোয়াখালীর মাইজদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে জানাতে সেখানে আছেন সহকর্মী নাসিম শুভ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সবশেষ অবস্থা কি? সবশেষ অবস্থা জানাবেন। জেলা প্রশাসনের যে নির্বাহী উদ্যোগে নোয়াখালীর শহর রয়েছে মাইজদী, সেখানে আসলে অবৈধ যে সকল স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদের জন্য তারা অভিযানে নামে এবং উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে তারা নোয়াখালী জিলা স্কুলের একেবারে সামনে যেই মাইক্রো স্ট্যান্ডটি রয়েছে এটিও কিন্তু অস্থায়ী এবং সরকারি হিসেবে এটিও অবৈধ। তো এখানে এসে কিন্তু তারা এগুলো উচ্ছেদ অভিযান করে এবং সেখানে এক পর্যায়ে তাদের সাথে স্থানীয় যে মাইক্রোর মালিক এবং যারা ড্রাইভার রয়েছেন তাদের সাথে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে গাড়িটি রয়েছে সেটিও ভাঙচুর করে। পাশাপাশি তাদের যারা অবরোধ করেছেন সড়ক, তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে অভিযান, সে অভিযানের মাধ্যমে কিন্তু তাদেরও বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে বলে তারা আসলে জানিয়েছেন। তো
এই ঘটনার পরপরই কিন্তু নোয়াখালীর প্রধান যে শহরটি রয়েছে মাইজদি, সেই শহরের যান চলাচল বন্ধ করে দিয়ে এখানে যারা শ্রমিক রয়েছেন, গাড়ির মালিকরা রয়েছেন, তারা কিন্তু যান চলাচল বন্ধ করে তারা এখানে অবস্থান নেন এবং এখানে যে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পুলিশের একাধিক দল এবং সেনাবাহিনী ঘটনাস্থলে এসেছে। এখন পর্যন্ত কিন্তু সড়ক যান চলাচল বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। আমরা কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান খন্দকার ইশতিয়াক আহমেদের সাথে। তিনি জানিয়েছেন আসলে তিনি ঘটনাটি জানার পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তা তাদের সাথে জরুরিভাবে তাদেরকে জানানো হয়েছে এবং তারা এখানে এসে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে প্রয়োজনীয় যে সকল ব্যবস্থা সে সকল ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মাইক্রো চালক এবং শ্রমিকদের জন্য কিন্তু নোয়াখালীর যে নতুন বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে একটি নির্দিষ্ট স্ট্যান্ড করে দেওয়া হয়েছে। তথাপিও কিন্তু তারা সেই নির্দিষ্ট স্ট্যান্ডে না রেখে এখানে সড়কের উপরেই তাদের গাড়িগুলো রেখে, যার কারণে কিন্তু তাদের আজকের এই জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান বলে আমাদেরকে জানানো হয়েছে। তো আসলে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সামনে বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুমে টানা ৩ মাসের নিষেধাজ্ঞার শেষে আবারও জেলে বাওয়ালি ও পর্যটকরা প্রবেশ করতে পারছেন সুন্দরবনে। সাতক্ষীরার মুন্সিগঞ্জ ফরেস্ট ঘাট থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। ফরেস্ট ঘাটে জেলে ও বাওয়ালিদের কেমন উপস্থিতি দেখছেন আর পর্যটকদের ভিড় কেমন? স্বামী, গতকাল রাত থেকেই কিন্তু যারা এখানকার জেলে বাওয়ালি রয়েছেন তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং ভোরবেলায় যখন সকাল থেকে পাস যে অনুমতিপত্র যায় বন বিভাগ থেকে, সেটি দেওয়ার পরপরই কিন্তু যারা মূলত বনজীবী তারা কিন্তু এই নদীতে যখন ভাটা শুরু হয়, ভাটা শুরুর সাথে সাথে কিন্তু তারা বনের অভ্যন্তরে প্রবেশ করেছেন এবং তারা সুন্দরবনের মধ্যে তারা জীবে কাঁকড়া শিকার করেন, যারা কেউ মাছ শিকার করেন, তারা কিন্তু সেগুলো শুরু করেছেন ইতিমধ্যে। একই সাথে এখানকার তারা ৩ মাসের যে অপেক্ষা ছিল তাদের দীর্ঘ প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অপেক্ষা শেষে কিন্তু তারা কিন্তু সুন্দরবনে প্রবেশ করায় এখানকার তাদের যে পরিবার তারাও কিন্তু অনেকটা হাসি খুশি অবস্থায় রয়েছে। আমরা তাদের পরিবারের কয়েকজনের সাথে কথাও বলেছি। একই সাথে এখানকার যারা পর্যটক রয়েছেন, যারা সুন্দরবনের অভ্যন্তরে পর্যটন যারা আসেন পর্যটনের জন্য, তারা কিন্তু সুন্দরবনে যাচ্ছেন। আমার পিছনেই একটি ট্রলার ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা কিছুক্ষণ পরে কলাগাছিয়া যে ইকো ট্যুরিজম সেন্টার রয়েছে সেখানে তারা যাবেন। একই সাথে 3 দিনের জন্য কিন্তু সুন্দরবনে যারা যাবেন তাদের যে বুকিং, এখানে যে ট্রলারগুলো রয়েছে তারা 3 দিনের জন্য যে বুকিংগুলো নেয় সেটিও ইতিমধ্যে তারা বুকিং নিতে শুরু করেছেন এবং আজকে যেহেতু প্রথম দিনের মতো পাস পারমিট দেওয়া শুরু হয়েছে, এটি ছুটির দিন যখন হবে তখন কিন্তু এই সংখ্যাটি আরো বাড়বে এবং সীমিত সংখ্যক পর্যটক আজকে সুন্দরবনে যাচ্ছেন। এছাড়া এখানকার কলাগাছিয়া, দোবেকি এই যে 2টি ইকো ট্যুরিজম সেন্টার রয়েছে সুন্দরবনের অভ্যন্তরে, সেখানে কিন্তু প্রচুর দর্শনার্থী এসেছেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং এখানে মোট 2টি ঘাট রয়েছে। একটি হচ্ছে বুড়িগোয়ালিনী ঘাট এবং মুন্সিগঞ্জ ঘাট, 2টি ঘাট দিয়েই কিন্তু পর্যটকরা সুন্দরবনে প্রবেশ করে থাকেন। অন্যান্য ঘাট দিয়েও কিন্তু সীমিত সংখ্যক পর্যটকরা সুন্দরবনে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি এবং এই যে পর্যটকরা আসার মধ্য দিয়ে 3 মাসের যে অপেক্ষা ছিল, এখানকার যারা এই টুরিস্ট সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের 3 মাস ব্যবসা বাণিজ্যে তাদের ঘাটতি ছিল, সেই ঘাটতিটি তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ 3 মাসে যে এখানে 4 শতাধিক তারা কর্মচারী রয়েছে, যারা 100 অধিক যে ট্রলার রয়েছে এই ঘাটে, এই ট্রলারের কর্মচারী তারা কিন্তু এখানে বসেছিলেন এবং তাদের যে ঘাটতিতে ছিল সেটি তারা পূরণ করার চেষ্টা করবেন। একই সাথে বনজীবী যারা রয়েছেন তারা ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলেন। তারা বলছেন যে 3 মাস তারা বসে ছিলেন, যে কারণে তাদের কিন্তু জীবন জীবিকার উপর একটি প্রভাব তাদের পড়ে, সেই প্রভাবের কারণে তারা কিন্তু ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলেন। তো আজ নতুন করে যেহেতু আবারও পাস পারমিট দেওয়া শুরু হয়েছে, তারা বনের অভ্যন্তরে তাদের জীবিকা শুরু করেছেন, তারা অনেকটা আনন্দিত। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার সুন্দরবন এলাকা থেকে সবশেষ তথ্য। মশা মারতে কামান ব্যবহার না হলেও উৎস খুঁজতে 2021 সালে ড্রোন ব্যবহার করে ঢাকা উত্তর সিটি। জলাশয়ে ব্যাঙ, হাঁস ও গাপ্পি মাছ ছাড়ে দক্ষিণ সিটি কর্পোরেশন, তবে কাজে আসেনি কিছুই। উত্তর সিটি প্রশাসকের দাবি, প্রকৃতিকে উপেক্ষা করে গড়ে উঠেছে নগরী, তাই বাড়ছে মশা। আর দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মতে মশার উৎপাত কমছে না নগরবাসীর অসচেতনতার কারণে। প্রকৃত কারণ কি জানবো সহকর্মী হোসেন জাহিদের রিপোর্টে। শেষ বিকেলের আলোয় বনশ্রী খালে খাবারের সন্ধানে মগ্ন এক ঝাঁক বক, কেউ ব্যস্ত জলকেলিতে। এই সব কিছু গ্রামীণ জনপদের কথা মনে করিয়ে দেয়। তবে খালের দুধারে যাদের বসবাস, তাদের জীবন মোটেও এমন স্বপ্নের নয়, বরং স্বপ্নভঙ্গের। অ্যাডিস কিউলেক্স সহ আরও কয়েক ধরনের মশার উপদ্রবে রাত কিংবা দিন সবসময় অতিষ্ঠ থাকেন রামপুরা বনশ্রী এলাকার বাসিন্দারা। গভর্নমেন্ট থেকে যে আপনার ওই যে কি ফগার মেশিন দিয়ে যে
কি ধোয়ার মতো একটা দেয়, ওটা দিলে তো কোনো কাজ হয় না। আমরা কিন্তু বাচ্চাদের নিয়ে প্রতিনিয়তই হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। রাস্তায় বের হলেও দাঁড়ানো যায় না, বাসায়ও থাকা যায় না। গেট আটকায় রাখলেও কোনো লাভ হয় না, বিকজ সারাদিনে অনেক মশা বাসায় অলরেডি ঢুকে থাকে। দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে, এটি এডিস মশার কামড়ে হয়ে থাকে। এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। রাজধানীতে মশার আধিপত্য 2 সিটি কর্পোরেশন জুড়েই। নগরীর মশা মারতে কামান দাগা ছাড়া দৃশ্যমান সবকিছুই করেছেন নগর কর্তারা। কোটি কোটি টাকা খরচ করে কীটনাশক, ব্যাকটেরিয়া, বিটিআই আমদানি সাবেক আমলে মাঝপথেই ভেস্তে যায়। এমনকি ব্যবহার হয়েছে হাল আমলের ড্রোনও। জলাশয়ে ছাড়া হয়েছে হাঁস ও গাপ্পি মাছ, কোনোটাই কাজ দেয়নি, বরং বারবারই মানুষের সচেতনতার ওপরই সব ভার দিয়ে পার পেতে চেয়েছেন নগরের হর্তাকর্তারা। সম্প্রতি কীটতত্ত্ববিদ কবিরুল বাশারের নেতৃত্বে অ্যাডিস মশা নিয়ে জরিপ চালান একদল গবেষক। তাদের জরিপ বলছে ঢাকার প্রতি 15টি বাড়ির মধ্যে 7 থেকে 8টি বাড়িতে অ্যাডিস মশার লার্ভা পাওয়া গেছে। জরিপে স্বীকৃত পদ্ধতি ব্রুটো ইন্ডেক্সের মাধ্যমে মশার লার্ভার ঘনত্ব পরিমাপ করা হয়। এই ইন্ডেক্সের পরিমাণ 20-এর বেশি হলে আশঙ্কাজনক হিসেবেই বিবেচিত হয়। সেখানে ঢাকায় ব্রুটো ইন্ডেক্সের হার 50 থেকে 60। প্রতি প্রজাতির মশা নিয়ন্ত্রণে আলাদা উদ্যোগ না নেওয়ার কারণে মশার বংশবিস্তার এমন আশঙ্কাজনক বলে মনে করেন কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। এডিস মশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে এডিস মশার আবাসস্থলকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে হবে। এবং কিউলেক্স মশা নিয়ন্ত্রণ করতে গেলে ড্রেন বা নর্দমা, পচা পানি যেখানে কিউলেক্স মশা হয় সেটিকে ধরে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে হবে। তবে মশা বিস্তারের জন্য ভিন্ন কারণ শোনালেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। রাজধানীর খাল ও জলাশয়গুলোর গতিপথ পূর্ব থেকে পশ্চিম, আর সড়কগুলোর গতিপথ উত্তর দক্ষিণ বরাবর। সড়ক ও জলাশয়ের এমন বিপরীতমুখী অবস্থানের কারণে শহরের পানি সরতে পারে না, আর জমে থাকা পানিতে জন্মে মশা। এ কারণে মশা নিধনের পরিবর্তে মশা নিয়ন্ত্রণ করেই নগরবাসীর স্বস্তি দেওয়ার চেষ্টা করার দাবি সিটি কর্পোরেশনের। এইটাকে মেনটেন করতে গিয়ে যেহেতু আপনি এই প্রকৃতিকে মাথায় না রেখে উন্নয়নটা করেছেন, তখন তো কি করতে হয়, তখন এক ধরনের রেজিলিয়েন্স স্ট্রাকচার তৈরি করতে হয়। এবং অথবা রেজিলিয়েন্স স্ট্রাকচার যদি তৈরি করে ফেলেন, তাহলে সেটাকে আবার মেনটেনেন্সের জন্য অনেক বড় ইনভেস্টমেন্ট লাগে, এবং ওই ইনভেস্টমেন্ট আসলে এক্সপেন্ডিচার হিসেবে যায়। এই ইনভেস্টমেন্টটা কোনো ধরনের কল্যাণ হয় না, রাদার এটা একটা ধরনের ড্যামেজ কন্ট্রোল হয়। ফর এক্সাম্পল, এই যে মশা। ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মতে অবশ্য মশক নিধনের সংগ্রামটা ভিন্ন। সরঞ্জামের অভাব না থাকলেও সামাজিক আন্দোলনের ঘাটতি দেখছেন তিনি। জনগণ কাজ জানে সবাই, কিন্তু তারা প্র্যাকটিস করে না, সেটা হচ্ছে বিষয়। যেমন আমাদের কিন্তু কিছু কিছু এলাকায় আগের মামলা করা হয় বা জরিমানা করা হয়। হ্যাঁ, এরকমও আমি দেখেছি যে আমি আজকে গিয়ে জরিমানা করলাম, 1000 টাকা দিল বা 1500 টাকা দিল, পরের সপ্তাহে গিয়ে দেখলাম সেই একই জিনিস। অবিলম্বে ঢাকার আক্রান্ত সব এলাকায় মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলতি বছরের 23 জুন নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশের প্রেক্ষিতে মশা নিয়ন্ত্রণের তোড়জোড় দেখা দেয় ঢাকার 2 সিটি কর্পোরেশনেই। তবে সেসবের কার্যকারিতা কতটুকু, সেটি হাসপাতালের চিত্র দেখলেই আন্দাজ করা যায়। মশা মারতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সকল উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সে সকল উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী। তারা বলছেন এই সকল উদ্যোগগুলো করে নিরন্তর সংগ্রাম হিসেবেই না থাকে, বরং এই সংগ্রামের শেষ দেখা যায়, সেই প্রত্যাশা করেছেন তারা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। এবার চীনের তিয়ানজিনে এসসিও সম্মেলনে এক মঞ্চে দেখা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। দুদিনের এই সম্মেলনের শুরুর দিন এই 3 নেতাকে দেখা যায় একসঙ্গে মত বিনিময় করতে। সে সময় বেশ খোশ মেজাজে ছিলেন তারা। সম্মেলনের সাইডলাইনে আজ ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদীর বৈঠকের কথা রয়েছে, যেখানে আলোচনা হতে পারে ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপ ইস্যুতে। সম্মেলনে এরই মধ্যে যোগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সহ 20টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। বারবার ধ্বংসের চেষ্টা হলেও তারেক রহমানের নেতৃত্বে জেগেছে বিএনপি, প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন মির্জা ফখরুল। বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার।
হল ছাড়ার নির্দেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, সংঘর্ষের জেরে বন্ধ চবির ক্লাস পরীক্ষা। দুই সিটির উদ্যোগে কমছে না মশার উৎপাত, অপরিকল্পিত নগরায়ন ও সচেতনতার অভাবকে দুষছেন দুই প্রশাসক। আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার ভূমিকম্পে 600-র বেশি মৃত্যু, আহত হাজারের বেশি, ধসে পড়েছে অনেক ঘরবাড়ি। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।